ওভার কোয়ালিফিকেশান নট অ্যালাউড। সরকারি চাকরির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশিকা, যেখানে জানিয়ে দেওয়া হলো যে তুমি যদি যোগ্য পদের থেকে ওভার কোয়ালিফাইড হও তাহলে তুমি সেই চাকরি পেতে পারবে না, বা তুমি যদি কখনো গোপন করো সেটা সামনে আসে তোমার চাকরি বাতিল হতে পারে। এরকম একটি খবর চারিদিকে শোনা যাচ্ছে। তাহলে কি সত্যি যারা আজকে MA PhD MPhil করে বসে আছে তারা নিম্ন কোনো যোগ্যতার চাকরির জন্যে অ্যাপ্লাই করতে পারবে না? তারা কি উচ্চশিক্ষিত হওয়ার কারণে নিম্ন চাকরিগুলো থেকে বঞ্চিত হবে? তাহলে কি উচ্চশিক্ষিত হওয়াটাই তার কাছে বড় অপরাধ হয়ে দাঁড়ালো? আজকে আসল সত্যটা ঠিক কী সেটা তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। বারবার বলছি, ভিডিওটার এতটুকু দেখে স্কিপ করে বেরিয়ে গেলে আসল সত্য কিন্তু তুমি জানতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত জানতে হবে এই নিয়মে ঠিক কী বলা আছে, কাদের জন্যে এই নিয়ম প্রযোজ্য, কোন কোন নিয়োগে বর্তমানে এই নিয়ম আছে, আগামীতে তুমি যে পরীক্ষাটা দিতে চাইছো সেখানে কি এই নিয়ম আসতে পারে, এবং ঠিক কি হতে পারে তুমি যদি তোমার যোগ্যতা গোপন করো। সব কিছু A to Z যদি তুমি জানতে চাও তাহলে এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু BSSCI। BSSCI তোমাদের সকলকে স্বাগত জানাই। টিচিং হোক বা ব্যাংকিং, রেলওয়ে হোক বা পঞ্চায়েত, সমস্ত কিছুর প্রস্তুতি এখন একটাই অ্যাপে, BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ। পশ্চিমবঙ্গের প্রায় 1 লক্ষের অধিক ছাত্রছাত্রী প্রতিদিন আমাদের সাথে এই প্ল্যাটফর্মে যুক্ত থাকে, ক্লাস করে, প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড করে। তাহলে চলো আজকে জানাবো যে সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা কি এবং কেন, ঠিক কি বলা আছে। তো ঘটনা কোথা থেকে শুরু হয় এবং ঠিক কী ছোট্ট করে একটু বলে রাখি। উচ্চ যোগ্যতা সম্পন্ন চাকরির যারা প্রার্থী তারা নিম্ন যোগ্যতা, ঠিক আছে, নিম্ন যোগ্যতার চাকরিতে আবেদন করতে পারবে না। উচ্চ যোগ্যতা থাকলে সেটা গোপন করা যাবে না, ঠিক আছে। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে 19 মে 2026 এই মামলার রায় দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এ মাসে অর্থাৎ জুন মাসে সপ্তাহখানেক আগে সেটা প্রকাশিত হয়। এরপরেই প্রশ্ন আসে, তাহলে কি উচ্চ যোগ্যতাতে কোনো পরীক্ষায় বসা যাবে না? এটা কতটা সত্যি, আদৌ এই নিয়ম কার্যকর হবে কি না, হলে কোন কোন পরীক্ষার ক্ষেত্রে, আগামী দিনে যে PhD করে বসে আছে সে কি শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না? তাহলে চলো একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করি ব্যাকগ্রাউন্ডটা, কেন এই রায় এবং কিভাবে এলো, ঠিক আছে। কে পুভারসান নামে একটি ব্যক্তি মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা করে। কেন সেই মামলা জানিয়ে রাখি যে 30 অক্টোবর 2018 এই তারিখে তখনকার সময়ে যে ব্যাংকের নাম ছিল সিন্ডিকেট ব্যাংক, সেই ব্যাংক থেকে তার চাকরি বাতিল করা হয়। কেন তার চাকরি বাতিল হয়? কারণ বলা হয়েছিল যে তিনি যে পদে চাকরি পেয়েছিলেন সেটা হচ্ছে একজন অ্যাটেন্ডেন্টের পদ, যেখানে ন্যূনতম যোগ্যতা 8 পাস এবং সর্বাধিক যোগ্যতা 12 পাস ছিল, কিন্তু ওই ব্যক্তি তার যোগ্যতা গোপন করেছিলেন। আসলে তিনি স্নাতক পাস হয়েছিলেন। তো ওভার কোয়ালিফিকেশান থাকার কারণে চাকরি পাওয়ার পরবর্তী সময়েও তার চাকরিটা বাতিল হয়। এতদূর পর্যন্ত ক্লিয়ার? যেহেতু চাকরি বাতিল হয়েছে তাই জন্য তিনি স্বাভাবিকভাবেই মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেন। তার যুক্তি কী ছিল? আমি তো উচ্চ মাধ্যমিক পাস, ক্লাস 8 পাস, আমার হতে পারে কোয়ালিফিকেশান অনেক বেশি, আমি কেন চাকরি থেকে বাতিল হব? তার কথা অবশ্যই যুক্তিযুক্ত। তোমরা কি ভাবছো অবশ্যই একটু কমেন্টে জানাও তো। শুনতে শুনতে প্রত্যেককে বলছি, তোমার কি মনে হয় তার যুক্তিটা ঠিক নাকি মামলার রায়টা ঠিক? ঝটপট একটু কমেন্টে জানাও। তো এরপর কি হলো? সিঙ্গেল বেঞ্চে ওই ব্যক্তির পক্ষে রায় গেল, হ্যাঁ ঠিক আছে, তুমি উচ্চ শিক্ষিত হয়েছো, তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি চাকরিটা বহাল থাকবে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তারাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তারা কি করলেন?
তারা এই মামলাটাকে নিয়ে গেলেন ডিভিশন বেঞ্চে, ঠিক আছে, এবং সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে পুনরায় তার চাকরি বাতিল করা হয় এবং এই রায়টাই এই জুন মাসে, এ মাসে 7 দিন আগে আমাদের সামনে আসে এবং সেটা নিয়েই আমাদের শিক্ষিত সমাজ তোলপাড়। বারবার বলি, ইউটিউবে ভুল বোঝানো হচ্ছে, অরিজিনাল ফ্যাক্ট গোপন করা হচ্ছে, থাম্বনেলের চমকে ভিউজ বাড়ানোর জন্যে অনেকে এই জিনিসগুলো করে চলেছে। আমি বারবার বলছি, আমরা শিক্ষিত মানুষ, আমরা পুরোটা শুনবো, পুরোটা বুঝবো, তারপর প্রতিবাদ জানাবো, তারপর সিদ্ধান্ত নেব। যদি সিদ্ধান্ত সঠিক হয় তাহলে অবশ্যই তাকে সাদরে গ্রহণ করব। যদি সিদ্ধান্তকে পজিটিভলি সমালোচনা করার জায়গা থাকে বা সত্যিই খারাপ হয় তাহলে সমালোচনাও করব, প্রতিবাদও করব। আমার সাথে যদি একমত হও একটা লাইক করে দিও, ঠিক আছে? তো নেক্সট কি, সুপ্রিম কোর্টের রায় ঠিক কী বলা হলো? বলা হলো উচ্চ যোগ্যতা থাকলে তা গোপন করা যাবে না। যেমন আমি এরকম শুনেছি, সিএসসিতে গিয়ে অনেকে গোপন করছে তার বিএড আছে, ঠিক আছে, বা স্কুল সার্ভিসের পরীক্ষাতে গিয়ে বা ইন্টারভিউতে গিয়ে সে যে পিএইচডি করছে বা পিএইচডি কমপ্লিট হয়ে গেছে সেটা গোপন করছে। তো যে যোগ্যতায় থাকুক, কোনো কিছু যোগ্যতা গোপন করা যাবে না। এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। তোমার বক্তব্য কি কমেন্টে জানিও। বিজ্ঞপ্তিতে, বারবার বলছি, বিজ্ঞপ্তিতে মানে চাকরির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ যোগ্যতা কি থাকবে তা দেখে নিতে হবে এবং সেক্ষেত্রে উচ্চ যোগ্যতা সম্পন্ন চাকরির প্রার্থীরা নিম্ন যোগ্যতার চাকরিতে আবেদন করতে পারবে না। খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা। এতদিন আমরা দেখেছি যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কি হতো, সর্বনিম্ন 18 বছর হলে তুমি আবেদন করতে পারবে, সর্বোচ্চ এজের একটা আপার লিমিট থাকতো যে 40 বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এতদিন পর্যন্ত আমরা বেশিরভাগ এক্সামেই দেখেছি, সচরাচর যেগুলো দেখে থাকি, মিনিমাম এই কোয়ালিফিকেশান থাকতে হবে, ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান কোথাও উল্লেখ থাকতো না, ঠিক আছে? তো এখানে কি বলা হচ্ছে, বিজ্ঞপ্তিতে মানে যখনই তুমি চাকরির পরীক্ষায় আবেদন করতে যাচ্ছ সেখানে দেখে নাও সর্বনিম্ন যোগ্যতার পাশাপাশি সর্বোচ্চ যোগ্যতা কি দেওয়া আছে, আদৌ কিছু দেওয়া আছে কি না। যদি কিছু দেওয়া থাকে, তুমি যদি তার থেকে উচ্চ ডিগ্রি সম্পন্ন হও বা সম্পন্ন না হও তাহলে তুমি সেই চাকরিতে আবেদন করতে পারবে না। দেখো, এই বিষয়টা আদৌ যুক্তিযুক্ত কি না সেটা অবশ্যই বিতর্কিত, কিন্তু এই যুক্তিটার কিছু পজিটিভ, কিছু নেগেটিভ দিক আছে, অবশ্যই আছে। কেউ এটার সাথে সহমত হবে, কিন্তু আপাত দৃষ্টিতে সবাই এটাকে নেগেটিভলি নেবে। তো আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করি আসলে ঠিক কী হবে। আসলে বিষয়টা হচ্ছে, উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা নিম্ন যোগ্যতার নিয়োগে অংশ নিতে পারবে না। এটা অবশ্যই খারাপ, তবে অবশ্যই সর্বনিম্ন যোগ্যতার পাশাপাশি সর্বোচ্চ যোগ্যতার উল্লেখ আছে কিনা দেখে নিতে হবে। যদি উল্লেখ না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, যদি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে তাহলে অবশ্যই দেখে নিতে হবে তুমি সেই মানদণ্ডের মধ্যে পড়ছো কিনা। এবার ভালো মন্দের বিষয়টা একটু আলোচনা করবার চেষ্টা করি। কেন সুপ্রিম কোর্ট এমন রায় দিল? হঠাৎ করে আজকে 2026-এ এসে এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো? ঠিক আছে, দেখো, নেগেটিভটা তোমরা বলো, অন্তত আমার দিক থেকে যেটুকু পজিটিভ মনে হয়েছে। দেখো, সমালোচনা যখন করার অবশ্যই করবো। আমি আবারও বলছি, এই রায়ের পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। তো আমি কয়েকটা পজিটিভ পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছি, কারণ দেখো, নেগেটিভিটি বললে ভিউ এমনিই হবে, ঠিক আছে, কিন্তু আমরা তো শিক্ষিত, আমাদেরকেও ভাবতে হবে, ঠিক আছে? তো কেন সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, এরকম একটা সিদ্ধান্ত নিল সেটা একটু পর্যালোচনা করবার চেষ্টা করছি। দেখো, অনেককেই দেখা যায় বিভিন্ন পরিস্থিতির কারণে হায়ার এডুকেশন করতে পারছে না। হতে পারে আর্থিক, সামাজিক বা এমন একটা অঘটন পরিবারের মধ্যে ঘটে গেছে, তার ইচ্ছা থাকলেও সে উচ্চতম যোগ্যতায় যেতে পারেনি, কিন্তু তার ইচ্ছে ছিল। এর ফলে কি হবে, তাদের ক্ষেত্রে সুযোগটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? দেখো, আমি একদম সোজা কথাই বলি। ধরো, আমাদের সমাজে 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, এমএ করতে পারেনি, এমএ পাস,
এখন তো পিএইচডিও ভুরি ভুরি, ঠিক আছে, প্রত্যেকেই ওভার কোয়ালিফাইড। তো খুব স্বাভাবিকভাবেই একটা পিয়নের চাকরিতে যখন পরীক্ষায় বসবে বা ইন্টারভিউ দেবে, একটা মাধ্যমিক পাস ছেলে যতটা ক্যাপাবেলি ব্যাপারটা মানে অ্যাটেন্ড করতে পারবে, একটা এমএ পাস করা ছেলে অবশ্যই তার থেকে ভালো স্মার্টলি উত্তর দিতে পারবে। তাহলে ওই পিয়নের চাকরিটা, ওই অ্যাটেন্ডেন্টের চাকরিটা, ওই গার্ডের চাকরিটা ওই মাধ্যমিক পাস করা ছেলেটা না পেয়ে যাবে কে? ওই স্নাতক বা স্নাতকোত্তর পাস করা ছেলেটি বা মেয়েটি। এর ফলে কি হবে? সমাজের মধ্যে একটা মাৎসন্যায় তৈরি হবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আবারও বলছি, ভালো মন্দ দুটোই দিক আছে, ঠিক আছে। তো কি পজিটিভ কি সেটা আমি মানে সুপ্রিম কোর্ট কেন এমন করেছে আমার দৃষ্টিতে সেটা বোঝানোর চেষ্টা করছি। কি মাৎসন্যায় তৈরি হবে? তাহলে সমাজের সর্বক্ষেত্রেই ওই হায়ার এডুকেটেড শ্রেণী চাকরিগুলো পাবে, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ওই 8 পাস করে বসে আছে তারা কোনো দিনই কোনো চাকরি পাবে না, সরকারি চাকরি তো নয়। এর ফলে কি হবে? তারা সবসময় পদদলিত থেকে যাবে। কি বলছি বোঝাতে পারছি? এবং খুব ভালো করে তুমি যদি হিসাব করো, দেখো ক্লাস 8 পাসের জন্য যদি 10টা চাকরির স্কোপ থাকে, একটা বিএ পাস স্টুডেন্টের জন্য সমাজে 100টা চাকরির সুযোগ আছে। তাহলে আমি ওই 100টা চাকরির সুযোগ আমার জন্য কিন্তু অনেকগুলো রাস্তা খোলা আছে, কিন্তু ওই 8 পাসটার জন্য 10টা রাস্তাই খোলা আছে। তো এখানে একটা মানদণ্ড, একটা সীমারেখা তৈরি করার চেষ্টা চলছে, যাতে যারা বিভিন্ন পরিস্থিতির কারণে নিজের উচ্চশিক্ষা কমপ্লিট করতে পারেনি তারাও সরকারি চাকরি পেতে পারে, তারাও তাদের ফ্যামিলিকে, তাদের পুরো পরিবারকে আগামী দিনে এগিয়ে রাখতে পারে, ঠিক আছে। এটার জন্যেই মূলত এই বিষয়টা ঘটছে। এই যে বলা হচ্ছে এর ফলে ন্যায্য প্রতিযোগিতা বজায় থাকবে, এটা মনে করা হচ্ছে। আমি বলছি পজিটিভ নেগেটিভ অনেক কিছু আছে, অনেক যুক্তি আছে, কিন্তু পজিটিভ যে কটা আছে আমি বলার চেষ্টা করছি। একটি নির্দিষ্ট শিক্ষাগত স্তরের মানুষের কর্মসংস্থানের জন্য তৈরি পদে নীতিগত উদ্দেশ্য বজায় রাখা প্রয়োজন। যোগ্যতা গোপন করা কখনোই গ্রহণযোগ্য নয়, একটা খুব বড় পয়েন্ট। অনেকে যে যোগ্যতা গোপন করছে, এটা করা কিন্তু একেবারেই যুক্তিযুক্ত নয়, ঠিক আছে। তাই এই নিয়োগের শর্ত মানা বাধ্যতামূলক। আপাতত এখনো পর্যন্ত এই রায়। এবার আসবো কোন কোন চাকরির ক্ষেত্রে এবং কাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাপ্লিকেবল, ঠিক আছে। দেখো, সাধারণত ব্যাংকের কয়েকটা নিয়োগে এই সর্বোচ্চ যোগ্যতার উল্লেখ থাকে। আবারও বলছি, ভয় পাওয়ার, টেনশন করবার কিচ্ছু নেই, কারণ আমরা সরকারি চাকরির সর্বক্ষেত্রে মানে 95% ক্ষেত্রে যদি দেখি, কোনো রকম সর্বাধিক মানদণ্ড নেই, ঠিক আছে। সর্বনিম্নটাই আছে, যে মিনিমাম এটা লাগবে, আপার কিছু মানদণ্ড নেই। তাই ভয় পাবার, ঘাবড়ে যাবার, প্যানিক করবার, প্রতিরোধ জানানোর কিচ্ছু নেই, কারণ এই জিনিস কিন্তু আগেও ছিল। কোথায় ছিল? 5% চাকরির ক্ষেত্রে। সেটা কোথায়? 5%টা কোথায়? ব্যাংকের নিয়োগে। কোথায় কোথায় ছিল? আরবিআই গ্রেড বি, আরবিআই অফিস অ্যাসিস্ট্যান্ট, আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট, এই 3টি পদের ক্ষেত্রেই সর্বোচ্চ যোগ্যতা উল্লেখ থাকে। দেখো, আমার যতদূর জানা আমি সেটা বললাম। যদি তোমার এরকম কোনো চাকরির কথা জানা থাকে যেখানে সর্বোচ্চ যোগ্যতা ঠিক করে দেওয়া হয়, এর মধ্যে নেই, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই মাত্র 3টে জেনেছি। তো হয়তো 3000 পদের অপরচুনিটি সরকারি চাকরির ক্ষেত্রে আছে মাত্র 3টে জায়গাতে, ঠিক আছে। মানে 99% জায়গাতে কিন্তু এই শর্তটাই অ্যাপ্লিকেবল নয়, কারণ আপার লিমিট বাধা নেই। তাই ফালতু কেন আমি চিন্তা করব, কেন আমি প্যানিক করব, কেন আমি এই সমস্ত সমস্যার মধ্যে যাব, ঠিক আছে। বোঝাতে পেরেছি? সো এই হলো পুরো বিষয়। তো যারা যারা এই সুপ্রিম কোর্টের নয়া নিয়ম ইত্যাদি বলে ইউটিউবে নানান ভিডিও দেখে প্যানিক করছো, ফোন করছো, তাদের উদ্দেশ্যে বলি, প্যানিক করবার কোনো কারণ নেই। তুমি শিক্ষকতার চাকরি করতে যাচ্ছ, বিএডের সঙ্গে এমএড আছে, অসুবিধা কিচ্ছু নেই, তুমি আরও ভালো পড়াতে পারবে। কি বলছি? তুমি আরও ভালো পড়াতে পারবে। হয়তো সেখানে আপার লিমিট করে দিল পিএইচডি, তুমি কেন চিন্তা করছো, যদি আগামী দিনে আসেও। আর জানিয়ে রাখি, আজকের দিনে 99% সরকারি চাকরিতে এ নিয়ম নেই, মানে আপার লিমিট উল্লেখ করা হয় না। তাই সেটা তোমার জন্য ছাড়। ব্যাংকের 3টে চাকরিতে আগে থেকেই করা হতো,
এখন এটা সর্বসমক্ষে এসছে এই মামলাটির জন্যে, তাই বৃথা প্যানিক করবার কোনো প্রয়োজন নেই। বারবার বলবো যে কোনো এডুকেশনাল ভিডিও, এরকম ধরনের তথ্য, অথেন্টিক তথ্য যদি পেতে চাও এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর সমস্ত চাকরির আপডেট সবার আগে পেতে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপেলের iOS স্টোর থেকে তুমি ডাউনলোড করে ব্যবহার করতে পারো। ওই অ্যাপে প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে আমরা সমস্ত কিছুর আপডেট দিয়ে থাকি। আজকে এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও, আর শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো যারা এটা নিয়ে চিন্তিত, যারা আগামী দিনে সরকারি চাকরির পরীক্ষা দিতে চলেছে। প্রত্যেকের জানা উচিত এই গুরুত্বপূর্ণ তথ্যটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানিও। এগুলো করতে তোমার কোনো পয়সা লাগবে না, কিন্তু এটা যদি তুমি করো আমরা অনুপ্রাণিত হব এ ধরনের ভিডিও করবার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।